ব্যানার্জির হাসি তবুও থামে না। লক্ষ্য করলাম ভদ্রলোকের দাঁতগুলো ভারী ঝকঝকে ও মজবুত। অনেক বলল, যাই হোক মিস্টার ব্যানার্জি, গোস্ট অর নো গোস্ট, এমন বাড়ি যদি একটা থেকেই থাকে, আর রঞ্জনের যদি একটা উদ্ভট খেয়াল হয়েই থাকে, একটা সন্ধ্যেবেলা ওকে নিয়ে খানিকটা সময়ের জন্য ও বাড়িতে কাটিয়ে আসতে পারেন কিনা সেইটা বলুন। ও কলকাতা থেকে এসেছে, আমার গেস্ট, ওকে তো আর আমি একা যেতে দিতে পারি না সেখানে। আর সত্যি বলতে কি, আমি নিজে মানুষটা একটু অতিরিক্ত, যাকে বলে, সাবধানী। আমি যদি নিয়ে যাই তাহলে বোধহয় ওর সুবিধের চেয়ে অসুবিধেই হবে বেশি। মিস্টার ব্যানার্জি তার শার্টের পকেট থেকে একটা ব্যাঁকা পাইপ বার করে তার মধ্যে তামাক গুঁজতে গুঁজতে বললেন, আমার আপত্তি নেই, তবে আমি যেতে পারি কেবল একটা কন্ডিশনে। আমি সঙ্গে শুধু একজনকে নেব না, দুজনকেই নেব। কথাটা শেষ করে ব্যানার্জি আবার হাসলেন, আর তার ফলে এবার আশেপাশের গাছ থেকে 4-5 রকম পাখির চিৎকার ও ডানা ঝাপটানির আওয়াজ শোনা গেল। অনেকের মুখ কিঞ্চিত ফ্যাকাশে দেখালেও সে আপত্তি করতে পারল না। কি নাম বললেন বাড়িটার? ব্যানার্জি জিজ্ঞেস করলেন। এভারগ্রিন লজ। তাই তো বলছে ডায়েরিতে। ভদ্রলোক পাইপে টান দিলেন। ফ্রেজার টাউনে সাহেবদের কিছু পুরনো বাড়ি আছে বটে, ওই কটেজ টাইপের। এনিওয়ে, যেতেই যদি হয় তো দেরি করে লাভ কি? হোয়াট অ্যাবাউট আজ বিকেল, এই ধরুন 4টে নাগাদ? ইঞ্জিনিয়ার হলে কি হবে, মেজাজটা একেবারে পুরো দস্তুর মিলিটারি এবং সাহেবি। ঘড়ি ধরে 4টের সময় ঋষিকেশ ব্যানার্জি তার মরিস মাইনার গাড়িটি নিয়ে হাজির। গাড়িতে যখন উঠছি তখন ভদ্রলোক জিজ্ঞেস করলেন, সঙ্গে কি কি নিলেন? অনেক ফিরিস্তি দিল। একটা 5 সেলের টর্চ, 6টা মোমবাতি, ফার্স্ট এড বক্স, একটা বড় ফ্লাস্ক ভর্তি গরম কফি, 1 বাক্স হ্যাম স্যান্ডউইচ, 1 প্যাকেট দাস, মাটিতে পাতবার চাদর, মশা তাড়ানোর জন্য 1 টিউব ওডোমস। আর অস্ত্র শস্ত্র? ব্যানার্জি জিজ্ঞেস করলেন। ভূতকে কি অস্ত্র দিয়ে কিছু করা যায়? কিরে রঞ্জন, তোর সাইমনের ভূত কি সলিড নাকি? যাই হোক, মিস্টার ব্যানার্জি গাড়ির দরজা বন্ধ করে বললেন, আমার কাছে একটি ছোটখাটো আগ্নেয়াস্ত্র আছে, সুতরাং সলিড লিকুইড এ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। গাড়ি ছাড়ার পর ব্যানার্জি বললেন, এভারগ্রিন লজের ব্যাপারটা একেবারে কাল্পনিক নয়। আমি একটু অবাক হয়েই বললাম, আপনি কি এর মধ্যেই খোঁজ নিয়েছেন নাকি? ব্যানার্জি রীতিমতো কসরতের সঙ্গে দুটো সাইকেল চালককে পর পর পাশ কাটিয়ে বললেন, আই এম আ ভেরি ম্যাথমেটিক্যাল ম্যান মিস্টার সেনগুপ্ত। যেখানে যাচ্ছি সে জায়গাটা অ্যাটল আছে কিনা সেটার সম্বন্ধে আগে থেকেই খোঁজ নিয়ে রাখা উচিত নয় কি? ওদিকটায় শ্রীনিবাস দেশমুখ থাকে, আমরা একসঙ্গে গল্ফ খেলি, অনেক দিনের আলাপ। সকালে এখান থেকে ওর বাড়িতেই গেছিলাম। বলল এভারগ্রিন লজ বলে একটা 1তলা কটেজ নাকি প্রায় 50 বছর থেকে খালি পড়ে আছে। বাড়ির বাইরের বাগানে বছর 10 আগে পর্যন্ত লোকে পিকনিক করতে যেত, এখন আর যায় না। খুব নিরিবিলি জায়গা বাড়িটা। আগেও নাকি একটানা বেশি দিন কেউ ও বাড়িতে থাকেনি, তবে হন্টেড হাউস বলে কেউ কোনোদিন অপবাদ দেয়নি বাড়িটা। বাড়ির ফার্নিচার সব বহুদিন আগেই নিলাম হয়ে গেছে। তার কিছু নাকি কর্নেল মার্সারের বাড়িতে আছে, রিটায়ার্ড আর্মি অফিসার, তিনিও ফ্রেজার টাউনেই থাকতেন। সব শুনে টুনে বুঝেছেন মিস্টার সেনগুপ্ত, মনে হচ্ছে আমাদের ওই পিকনিক জাতীয় একটা কিছু করে ফেরত আসতে হবে। অনিকেন্দ্র, তার স্টাইলে ভালোই করেছো। ব্যাঙ্গালোরের পরিষ্কার প্রশস্ত রাস্তা দিয়ে গাড়ি করে যেতে যেতে বারবারই মনে হচ্ছিল যে শহরটা এতই অভূতুড়ে যে এখানে একটা হানাবাড়ির অস্তিত্ব
সামনেই ছিল বাগান। সেখানে ফুলের কেয়ারির বদলে এখন শুধু ঘাস আর আগাছা। একটা ছোট্ট কাঠের গেট, যাকে ইংরেজিতে বলে উইকেট, দিয়ে বাগানে ঢুকতে হয়। সেই গেটের গায়ে একটা ফলকে খোদাই করে এখনো লেখা রয়েছে বাড়ির নামটা। তবে হয়তো কোনো চড়ুইভাতির দলেরই কেউ রসিকতা করে এভারগ্রিন কথাটার আগে একটা এন জুড়ে দিয়ে সেটাকে নেভারগ্রিন করে দিয়েছে। আমরা গেট দিয়ে ঢুকে বাড়ির দিকে এগোলাম। চারিদিকে অজস্র গাছপালা, ইউক্যালিপটাসও গোটা দিনেক রয়েছে দেখলাম। আর যা গাছ আছে তার অনেকগুলোরই নাম আমার জানা নেই, চোখেও দেখিনি এর আগে কোনোদিন। ব্যাঙ্গালোরের জলমাটির নাকি এমনই গুণ যে সেখানে যে কোনো দেশের যে কোনো গাছই বেঁচে থাকে। কটেজের সামনে একটা টালির ছাউনি দেওয়া পোর্টিকো, তার বেঁকা থামগুলো বেয়ে লতা উঠেছে উপর দিকে। ছাউনির অনেক টালি নেই, ফলে ফাঁক দিয়ে আকাশ দেখা যায়। সামনের দরজার একটা পাল্লা ভেঙে কাত হয়ে আছে। বাড়ির সামনের দিকের দরজা জানলার কাঁচ অধিকাংশই ভাঙা। দেয়ালের উপর শ্যাওলা ধরে এমন অবস্থা হয়েছে যে বাড়ির আসল রংটা যে কি ছিল তা আর বোঝার উপায় নেই। দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম আমরা। ঢুকেই একটা প্যাসেজ, পিছন দিকে একটা ভাঙা দরজার ভেতর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে। আমাদের ডাইনে বাঁয়েও ঘর। ডাইনেরটাই বেশি বড় বলে মনে হলো। আন্দাজে বুঝলাম এটাই হয়তো বৈঠকখানা ছিল। মেঝেতে বিলিতি কায়দায় কাঠের তক্তা বসানো, তার কোনোটাই প্রায় আস্ত নেই। সাবধানে পা ফেলতে হয় এবং প্রতি পদক্ষেপে খুট খাট খচ খচ শব্দ থাকে। আমরা ঘরটাতে ঢুকলাম। বেশ বড় ঘর, ফার্নিচার না থাকাতে আরো খাঁ খাঁ করছে। পশ্চিম আর উত্তর দিকে জানালার সারি। একদিকে জানালা দিয়ে গেট সমেত বাগান, আর অন্য দিক দিয়ে গাছের সারি দেখা যাচ্ছে। এরই একটা দিকে বাজ পড়েছিল। সাইমন দাঁড়িয়েছিল সেই গাছের নিচে। তৎক্ষণাৎ মৃত্যু ভাবতে গাটা ছমছম করে উঠল। এবারে দক্ষিণ দিকে জানালাবিহীন দেয়ালের দিকে চাইলাম। বাঁ কোণে ফায়ারপ্লেস। এই ফায়ারপ্লেসের পাশেই ছিল সাইমনের প্রিয় চেয়ারখানা। ঘরের সিলিং এর দিকে চাইতে চোখে পড়ল ঝুল আর মাকড়সার জাল। এককালে সুদৃশ্য এভারগ্রিন লজের অবস্থা এখন খুবই শোচনীয়। মিস্টার ব্যানার্জি প্রথম দিকে লালা 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 করে বিলিতি সুর ভাঙছিলেন। এখন নতুন করে পাইপ ধরিয়ে বললেন, কি খেলা আছে আপনাদের? ব্রিজ না পোকার না রামি? অনেক হাতের জিনিসপত্র মেঝেতে সাজিয়ে চাদরটা বিছিয়ে মাটিতে বসতে যাচ্ছিল। এমন সময় একটা শব্দ কানে এলো। অন্য কোনো ঘরে কেউ জুতো পায়ে হাঁটছে। অনেকের দিকে চেয়ে দেখলাম সে ফ্যাকাশে হয়ে গেছে। পায়ের শব্দটা থামল। মিস্টার ব্যানার্জি হঠাৎ মুখ থেকে পাইপটা নামিয়ে নিয়ে বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, ইজ এনিবডি দেয়ার? সঙ্গে সঙ্গে আমরা তিনজনে প্যাসেজের দিকে এগোলাম। অনেক আলতো করে আমার কোটের আস্তিনটা ধরে নিয়েছে। এবার জুতোর শব্দটা আবার শুরু হলো। আমরা বাইরে প্যাসেজে গিয়ে পড়তেই ডান দিকের ঘরটা থেকে একটি ভদ্রলোক বেরিয়ে এসে সামনে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। লোকটি ভারতীয়। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি গোঁফ সত্ত্বেও ইনি যে ভদ্র এবং শিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই।
বললেন, মিস্টার সেনগুপ্ত, ইনি নিশ্চয়ই আপনার সাইমন বা ওই জাতীয় কোনো ভূত টুত নন। আমি হেসে বললাম, সবেমাত্র 5:15, এর মধ্যেই আপনি ভূতের আশা করেন কি করে? আর ইনি ভূত হলেও ঊনবিংশ শতাব্দীর নিশ্চয়ই নন, কারণ তাহলে পোশাকটা অন্যরকম হতো। আমরা ইতিমধ্যে বৈঠকখানায় ফিরে এসেছি। অনেক মাটিতে পাতা চাদরের উপর বসে পড়ে বলল, মিথ্যে কল্পনার প্রশ্রয় দিয়ে নার্ভাসনেস বাড়ানো, তার চেয়ে তাস হোক। আগে মোমবাতি খান কতক জ্বালাও দেখি। ব্যানার্জি বললেন, এখানে বড় ঝপ করে সন্ধে নামে। দুটো মোমবাতি জ্বালিয়ে কাঠের মেঝেতে দাঁড় করিয়ে ফ্লাস্কের ঢাকনিতে কফি ঢেলে তিনজনে পালা করে খেয়ে নিলাম। একটা কথা আমার কিছুক্ষণ থেকে মনে আসছিল, সেটা আর না বলে পারলাম না। ভূতের নেশা যে আমার ঘাড়ে কিভাবে চেপেছে সেটা আমার এই কথা থেকেই বোঝা যাবে। ব্যানার্জিকে উদ্দেশ্য করে বললাম, আপনি বলছিলেন কর্নেল মার্সার এ বাড়ির ফার্নিচার কিছু কিনেছিলেন। তিনি যদি এতই কাছে থাকেন তাহলে তার বাড়িতে গিয়ে একটা জিনিসের খোঁজ করে আসা যায় কি? কি জিনিস? ব্যানার্জি প্রশ্ন করলেন। একটা বিশেষ ধরনের হাই ব্যাকড চেয়ার। অনেক যেন একটু বিরক্ত হয়েই বলল, কেন বলতো, হঠাৎ এখন হাই ব্যাক চেয়ারের খোঁজ করে কি হবে? না মানে, ব্রাউন সাহেব বলেছেন ওটা নাকি সাইমনের খুব প্রিয় চেয়ার ছিল। সে ভূত হয়েও ওটাতে এসে বসত। ওটা থাকতো ওই ফায়ার প্লেসটার পাশে। হয়তো ওটা ওখানে এনে রাখতে পারলে। অনেক বাধা দিয়ে বলল, তুই ব্যানার্জি সাহেবের ওই মরিস গাড়িতে করে হাই ব্যাক চেয়ার নিয়ে আসবি, নাকি আমরা তিনজনে ওটাকে কাঁধে করে আনবো? তোর কি মাথা খারাপ হয়েছে? ব্যানার্জি এবার হাত তুলে আমাদের দুজনকেই থামিয়ে দিয়ে বললেন, কর্নেল মার্সার যা কিনেছেন তার মধ্যে ওরকম চেয়ার নেই, এটা আমি জানি। তার বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত আছে, ওটা থাকলে আমার চোখে পড়তো। আমি যতদূর জানি উনি কিনেছিলেন দুটো বুককেস, দুটো অয়েল পেন্টিং, খান কতক ফুলদানি, আর শেলফে সাজিয়ে রাখার জন্য গুটি কতক ওই শখের জিনিস যাকে আর্ট অবজেক্টস বলে। আমি দমে গেলাম। অনেক দাস বার করে শাফল করতে আরম্ভ করেছে। ব্যানার্জি বললেন, রামি হোক আর এসব খেলা জমে ভালো যদি পয়সা দিয়ে খেলা যায়। আপনাদের আপত্তি আছে কি? বললাম, মোটেই না, তবে আমি ব্যাংকের সামান্য চাকুরে, বেশি হারবার সামর্থ্য আমার নেই। বাইরে দিনের আলো ম্লান হয়ে এসেছে। আমরা খেলায় মন দিলাম। আমার তাসের ভাগ্য কোনোদিনই ভালো না, আজও তার ব্যতিক্রম লক্ষ্য করলাম না। আমি জানি অনেক মনে মনে নার্ভাস হয়ে আছে, সুতরাং সে জিতলে পরে আমি অন্তত একটু নিশ্চিন্ত হতাম। কিন্তু তারও কোনো লক্ষণ দেখলাম না। কপাল ভালো একমাত্র মিস্টার ব্যানার্জি। গুনগুন করে বিলিতি সুর ভাঁজছেন আর দানের পর দান জিতে চলেছেন। খেলতে খেলতে নিস্তব্ধতার মধ্যে একবার একটা বেড়ালের ডাক শুনলাম। তার ফলে
চশমার পিছনে নীল চোখ দুটোকে কুঁচকে হেসে বললেন, তোমার মরিস গাড়িখানা দেখলাম বাইরে, তারপর দেখি বাড়ির জানালা দিয়ে মোমবাতির আলো দেখা যাচ্ছে, তাই ভাবলাম একবার দু মেরে দেখে যাই তুমি কি পাগলামি করছো এই পোড়ো বাড়ির ভেতর। ব্যানার্জি হেসে বললেন, এই আমার এই যুবক বন্ধু দুটির একটু উদ্ভট ধরনের অ্যাডভেঞ্চারের শখ, বললো এভারগ্রিন লজে বসে তাস খেলবে, তাই আর কি। ভেরি গুড, ভেরি গুড। যুবা বয়সটাই তো এই ধরনের পাগলামির সময়। আমরা বুড়োরাই কেবল নিজেদের বাড়ির কাউচে বসে রোমন্থন করি। ওয়েল ওয়েল, হ্যাভ এ গুড টাইম। হাকিম সাহেব হাত তুলে গুড বাই করে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভূতের আশা পরিত্যাগ করতে হলো। কি আর করি, আবার তাসে মনোনিবেশ করলাম। প্রথম দিকে প্রায় 4.5 টাকার মতো হারছিলাম, গত আধ ঘন্টায় তার খানিকটা ফিরে পেয়েছি। সাইমনের ভূত না দেখলেও শেষ পর্যন্ত তাসে কিছু জিতে বাড়ি ফিরতে পারলেও আজকের আউটিংটা কিছুটা সার্থক হয়। ঘড়ির দিকে মাঝে মাঝেই চোখটা চলে যাচ্ছিল। আসল ঘটনাটা কখন ঘটেছিল তার টাইম আমার জানা আছে। ব্রাউন সাহেবের ডায়েরি থেকে জেনেছিলাম যে সন্ধ্যার এই সময়টাতেই বাজ পড়ে সাইমনের মৃত্যু হয়। আমি তাস বাঁটছি, মিস্টার ব্যানার্জি তার পাইপে আগুন ধরাচ্ছেন। অনেক সবেমাত্র স্যান্ডউইচ খাবার মতলবে প্যাকেটটাতে হাত লাগিয়েছে, এমন সময় তার চোখের চাহনিটা মুহূর্তের মধ্যে বদলে গিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আড়ষ্ট হয়ে গেল। তার দৃষ্টি দরজার বাইরে প্যাসেজের দিকে, বাকি দুজনের চোখ স্বভাবতই সেদিকে চলে গেল। যা দেখলাম তাতে আমারও কয়েক মুহূর্তের জন্য গলা শুকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল।
সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি। বাদশাহী আংটি সন্দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় 1966-র মে মাস থেকে পরের বছরের মে মাস অবধি। ফেলুদা তখনও শখের গোয়েন্দা, কিন্তু ব্যাপারটাকে এখন বেশ সিরিয়াসলি নেয় সে। ভিজিটিং কার্ড ছাপায়নি এখন, সেটা ঘটবে পরের গল্প কৈলাস চৌধুরীর পাথরের সময়। ফেলুদার গোয়েন্দাগিরির মতো এই গল্পেও ফেলুদা তোপসের মাস্তুতো দাদা। পরে সত্যজিৎ রায় এগুলো বলতে পারেন। তপেশ তোপসে হয়ে যায় ফেলুদার খুড়তুতো ভাই। সানডে সাসপেন্সে মূল গল্পটিকে অপরিবর্তিত রাখা হয়। প্রধান চরিত্রে ধীরু কাকা, ডক্টর শ্রীবাস্তব, তোপসের বাবা, মহাবীর, গণেশ গুহ, বিলাসবাবু, বন্যিহারি বাবু, তোপসে এবং ফেলুদা। গল্প পাঠে ধীরু কাকা এবং বিলাসবাবুর ভূমিকায় জগন্নাথ বসু, মহাবীর নীল, ডক্টর শ্রীবাস্তব, গণেশ এবং বন্যিহারি বাবুর ভূমিকায় মীর, তোপসে এবং আরো কয়েকটি চরিত্রে দীপ, ফেলুদা, সব্যসাচী চক্রবর্তী। শুরু হচ্ছে বাদশাহী আংটির প্রথম পর্ব। বাবা যখন বললেন তোর ধীরু কাকা অনেকদিন ধরেই বলছেন, তাই ভাবছি এবার পুজোর ছুটিটা লখনৌতেই কাটিয়ে আসি, তখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস ছিল লখনৌটা বেশ বাজে জায়গা। অবশ্যই বাবা বলেছিলেন ওখান থেকে আমরা হরিদ্বার লক্ষ্মণঝুলাও ঘুরে আসবো, আর লক্ষ্মণঝুলাতে পাহাড়ও আছে, কিন্তু সে আর কদিনের জন্য। এর আগে প্রত্যেক ছুটিতে দার্জিলিং না হয় পুরী গিয়েছে। আমার পাহাড়ও ভালো লাগে, আবার সমুদ্রও ভালো লাগে। লখনৌতে দুটোর একটাও নেই। তাই বাবাকে বললাম, ফেলুদা যেতে পারে না আমাদের সঙ্গে? ফেলুদা বলে ও কলকাতা ছেড়ে যেখানেই যাক না কেন, ওকে ঘিরে নাকি রহস্যজনক ঘটনা সব বুঝিয়ে ওঠে। আর সত্যি দার্জিলিংয়ে যেবারও আমাদের সঙ্গে ছিল, ঠিক সেবারই রাজেন বাবুকে জড়িয়ে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটল। তেমন যদি হয় তাহলে জায়গা ভালো না হলেও কি নেই। বাবা বললেন, ফেলু তো আসতেই পারে, কিন্তু ও যে নতুন চাকরি নিয়েছে, ছুটি পাবে কি? ফেলুদাকে লখনৌয়ের কথা বলতেই ও বলল, 58-এ গেছিলাম ক্রিকেট খেলতে। জায়গাটা নেহাত ভ্যাবনা নয়। বড় মেম্বাড়ার ভুলভুলাইয়ার ভেতরে যদি ঢুকিস তো তোর চোখ আর মন একসঙ্গে ধাঁধিয়ে যাবে। নবাব বাদশাদের কি ইমাজিনেশন ছিল, বাপরে বাপ! তুমি ছুটি পাবে তো? ফেলুদা আমার কথায় কান্না দিয়ে বলল, আর শুধু ভুলভুলাইয়া কেন, গোমতী নদীর উপর মাঙ্কি ব্রিজ দেখবি, সিপাহীদের কামানের গোলায় বিধ্বস্ত রেসিডেন্সি দেখবি। রেসিডেন্সি আবার কি? সিপাহী বিদ্রোহের সময় গোরা সৈনিকদের ঘাঁটি ছিল ওটা। কিছু করতে পারিনি, ঘেরাও করে গোলা দেখে ঝাঁঝরা করে দিয়েছিল সিপাহীরা। 2 বছর হলো চাকরি নিয়েছে ফেলুদা, কিন্তু প্রথম বছর কোনো ছুটি নেয়নি বলে 15 দিনের ছুটি পেতে ওর কোনো অসুবিধা হয়নি। এখানে বলে রাখি, ফেলুদা আমার মাস্তুতো দাদা। আমার বয়স 14 আর ওর 27। ওকে কেউ কেউ বলে আধপাগলা, কেউ কেউ বলে খামখেয়ালি, আবার কেউ কেউ বলে বুড়ো। আমি কিন্তু জানি ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়, আর ওর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতেই খুব কম হতে পারে। তাছাড়াও ভালো ক্রিকেট জানে, প্রায় 100 রকম ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, তাসের ম্যাজিক জানে, একটু একটু হিপনোটিজম জানে, ডান হাত আর বাম হাত 2 হাতেই লিখতে জানে। আর ও যখন স্কুলে পড়তো তখনই ওর মেমোরি এত ভালো ছিল যে ও 2বার রিডিং পড়েই পুরো দেবতার গ্রাস মুখস্থ করেছিল। কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা, সেটা হলো ও বিলিতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। তার মানে অবশ্যই এই নয় যে চোর ডাকাত খুনি এসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে। ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ। সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। যেমন লখনৌ স্টেশনে ট্রেন থেকে নেমে ধীরু কাকাকে দেখেই ও আমায় ফিসফিস করে বলল, তোর কাকার বুঝি বাগানের শখ? আমি যদিও জানতাম ধীরু কাকার বাগানের কথা, ফেলুদার কিন্তু মোটেই জানার কথা নয়। কারণ যদিও ফেলুদা আমার মাসুতো ভাই, ধীরু কাকা কিন্তু আমার আসল কাকা নন, বাবার ছেলেবেলার বন্ধু। তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে?
ফেলুদা আবার ফিসফিস করে বলল, উনি পিছন ফিরলে দেখবি ওর ডান পায়ের জুতোর গোড়ালির পাশ দিয়ে একটা গোলাপ পাতার ডগা বেরিয়েছে। আর ডান হাতের তর্জনীটার দেখ, টিংচার আইডিন লাগানো। সকালে বাগানে গিয়ে গোলাপ ফুল খাঁটার পর স্টেশন থেকে বাড়ি আসার পথে বুঝলাম লখনৌ শহরটা আসলে খুব সুন্দর। গম্বুজ আর মিনারওয়ালা বাড়ি দেখা যাচ্ছে চারদিকে। রাস্তাগুলো চওড়া আর পরিষ্কার, আর তাতে মোটর গাড়ি ছাড়াও দুটো নতুন রকমের ঘোড়ার গাড়ি চলতে দেখলাম। তার একটার নাম টাঙ্গা, অন্যটা এক্কা। এক্কা গাড়ি খুব ছুটেছে, এই জিনিসটা নিজের চোখে এই প্রথম দেখলাম। ধীরু কাকার পুরনো শেভরলে গাড়ি না থাকলে আমাদের হয়তো ওরই একটাতে চড়তে হতো। যেতে যেতে ধীরু কাকা বললেন, এখানে না এলে কি বুঝতে পারতে শহরটা এত সুন্দর? আর কলকাতার মতো আবর্জনা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না রাস্তাঘাটে। আরে কত গাছ দেখো, কত ফুলের বাগান। বাবা আর ধীরু কাকা পেছনে বসেছিলেন, ফেলুদা আর আমি সামনে। আমার পাশেই বসে গাড়ি চালাচ্ছে ধীরু কাকার ড্রাইভার দীনদয়াল সিং। ফেলুদা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বুলবুলাইয়ার কথাটা জিজ্ঞেস কর। ফেলুদা কিছু করতে বললে সেটা না করে পারি না। তাই বললাম, আচ্ছা ধীরু কাকা, ভুলভুলাইয়া কি জিনিস? ধীরু কাকা বললেন, দেখবে দেখবে সব দেখবে। ভুলভুলাইয়া হলো ইমামবাড়ার ভেতরে একটা গোলক ধাঁধা। আমরা বাঙালিরা অবশ্যই বলি খুলখুলিয়া, কিন্তু আসল নামটা ওই ভুলভুলাইয়া। নবাবরা তাদের বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন ওই গোলক ধাঁধায়। এবার ফেলুদা নিজেই বলল, ওর ভেতরে গাইড ছাড়া ঢুকলে নাকি আর বেরোনো যায় না। তাই তো শুনেছি। একবার এক গোড়া পল্টন অনেকদিন আগে মদ টদ খেয়ে বাজি ধরে নাকি ঢুকেছিল ওর ভেতরে। বলেছিল কেউ যেন ধাওয়া না করে, ও নিজেই বেরিয়ে আসবে। দুদিন পরে ওর মৃতদেহ পাওয়া যায় ওই গোলকধাঁধার এক গলিতে। আমার বুকের ভেতরটা এর মধ্যেই ঢিল। হ্যালো। বাড়ি এসছিস? না না, এখনো অনেকটা চালানো বাকি। বাবা, মানে ফিরিসনি? ফিরতি পথ ধরিসনি? না না, এখনো আজকে কোথায় গেছিস বাবা? আজকে পুরো ওই আউটার রিং রোড ধরে গাড়ি চালাচ্ছি। আচ্ছা, কালকের অনেক রাস্তাগুলো আজকেও আমি চালাচ্ছি আর কি। এখনো আছে প্রায়, মানে এখনো লাগবে আরো, ধরো যদি ভুলভাল রাস্তা না নিই তাহলে আরো 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা তো লাগবে। বাবা, মানে 4:30 থেকে আজকে তো প্রায় 200-250 কিলোমিটার গাড়ি চালিয়েছি। কুড়ি বাবার। গাড়ি যখন কিনেছি গাড়ি তো চালাতেই হবে না। বাড়ি বসে আর কি করবো, বাড়ি বসে গাড়ি চালানোর গেম খেলছিলাম। মানে ওটা কি হায়দ্রাবাদের মধ্যে আছিস না অন্য কোনো স্টেটে চলে গেছিস? হায়দ্রাবাদের মধ্যেই আছি। আজকে কিছু কিছু টুরিস্ট স্পটে গেলাম, ওখানে নামিনি কিন্তু খুব সুন্দর সুন্দর, আর গাড়ির ভেতর থেকে আজকে ভিডিও তুলেছি। তাহলে তুমি আমার গাড়ি, আমি যে চালাচ্ছি তুমি সেটা দেখতে পাবে। দেখো, সানডে সাসপেন্স লাগিয়ে দিয়েছি আর গাড়ি চালাচ্ছি। আজকে একদম হালকা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, তাই তো। স্পিড লিমিটটা ক্রস করিস না। ঠিক আছে, ঠিক আছে, তুমি খেয়েছো? এসে ফোন করবি কিন্তু আমাকে। না না, আমি খাবো। ঠিক আছে। ফেলুদাকে জিজ্ঞেস করলাম, তুমি কি একা গিয়েছিলে না গাইড নিয়ে? গাইড নিয়ে, তবে একাও যেতে দেওয়া যায়। সত্যি? আমি তো অবাক। তবে ফেলুদার পক্ষে কিছুই অসম্ভব নয়। কি করে একা যাওয়া যায় ফেলুদা? ফেলুদা চোখটা টুকটুকু করে ঘাটটা দুবার নাড়িয়ে চুপ করে
এসে নমস্কার করে উঠে দাঁড়িয়ে প্রথমে বললেন, জগমোহন और एक कुर्सी लाओ। তারপর বাবার দিকে ফিরে বললেন, আলাপ করিয়ে দিন, ইনি ডক্টর শ্রীবাস্তব, আমার বিশিষ্ট বন্ধু। আমি আর ফেলুদা দুজনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলাম। ফেলুদা ফিসফিস করে বলল, নার্ভাস হয়ে আছে, তোর বাবাকে নমস্কার করতে ভুলে গেল। ধীরু কাকা বললেন, শ্রীবাস্তব হচ্ছেন অস্টিওপ্যাথ আর একেবারে খাস লখনৌইয়া। ফেলুদা চাপা গলায় বলল, অস্টিওপ্যাথ মানে বুঝলি? আমি বললাম, না। হাড়ের ব্যারামের ডাক্তার। অস্টিও আর অস্থি মিলটা লক্ষ্য করিস। অস্থি মানে হাড়, সেটা জানিস তো? তা জানি। আর একটা বেতের চেয়ার এসে পড়াতে আমরা সকলেই বসে পড়লাম। ডক্টর শ্রীবাস্তব হঠাৎ ভুল করে বাবার চায়ের পেয়ালাটা তুলে আর একটু হলেই চুমুক দিয়ে ফেলতেন। এমন সময় বাবা একটু খুব খুব করে কাশাতে আই এম সো সরি। বলে রেখে দিলেন। ধীরু কাকা বললেন, আজ যেন তোমাকে একটু বলে মনে হচ্ছে, কোনো কঠিন কেস টেস দেখে এলে নাকি? বাবা বললেন, ধীরু, তুমি বাংলায় বলছো? উনি বাংলা বোঝেন বুঝি? ওরে বাবা, বোঝেন বলে বোঝেন? তাই তোমার বাংলা আবৃত্তি একটু শুনিয়ে দাও তো। শ্রীবাস্তব যেন একটু প্রস্তুত হয়েই বললেন, আমি বাংলা মোটামুটি জানি, ট্যাগোরও পড়েছি কিছু কিছু। বটে? ইয়েস, গ্রেট পোয়েট। আমি মনে মনে ভাবছি, এই বুঝি কবিতার আলোচনা শুরু হয়। এমন সময় কাঁপা হাতে তারই জন্য ঢালা চায়ের পেয়ালাটা তুলে নিয়ে শ্রীবাস্তব বললেন, কাল রাতে আমার বাড়িতে ডাকু আসিয়াছিল। ডাকু? ডাকু আবার কি? আমাদের ক্লাসে দক্ষিণা বলে একটা ছেলে আছে, তার ডাকনাম ডাকু। কিন্তু ধীরু কাকার কথাতেই ডাকু ব্যাপারটা বুঝে নিলাম। সে কি? ডাকাত তো মধ্যপ্রদেশে আছে বলে জানতাম, লখনৌ শহরে ডাকাত এলো কোত্থেকে? ডাকু বলেন কি চোর বলেন, আমার अंगूरीर কথা তো আপনি জানেন মিস্টার সানিয়াল। সেই বিয়ারি লাগাতে আন্টি, সেটা কি চুরি গেল নাকি? না না, লেকিন আমার বিশ্বাস কি ওই আংটি নিতেই ও চোর আসিল। বাবা বললেন, কি আংটি? শ্রীবাস্তব ধীরু কাকাকে বললেন, আপনি বলেন, উর্দু ভাষা এরা বুঝবে না, আর অত কথা আমার বাংলায় হবে না। ধীরু কাকা বললেন, বিহারীলাল শেঠ ছিলেন লখনৌয়ের নাম করা ধনী ব্যবসায়ী, যাতে গুজরাটি। এককালে কলকাতায় ছিলেন, তাই বাংলাও অল্প অল্প জানতেন। ওর ছেলে মহাবীরের যখন 12 কি 13 বছর বয়স, তখন তার একটা কঠিন হাড়ের ব্যারাম হয়। শ্রীবাস্তব তাকে ভালো করে দেন। বিহারীলালের স্ত্রী নেই, 2 ছেলের বড় যে টাইফয়েডে মারা যায়। তাই বুঝতেই পারছো, সবেধন নীলমণি থেকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনার জন্য শ্রীবাস্তবের উপর বিহারীলালের মনে একটা গভীর কৃতজ্ঞতা বোধ ছিল। তাই মারা যাবার আগে তিনি তার একটা বহুমূল্য আংটি শ্রীবাস্তবকে দিয়ে যান। বাবা বললেন, কবে মারা গেছেন ভদ্রলোক? শ্রীবাস্তব বললেন, লাস্ট জুলাই, 3 মহিনা হলো। মে মাসে ফার্স্ট হার্ট অ্যাটাক হলো, তাতেই প্রায় চলে গিয়েছিলেন। সেই টাইমে আংটি দিয়েছিলেন আমায়, দেবার পর ভালো হয়ে উঠলেন। তারপর জুলাই মাসে সেকেন্ড অ্যাটাক হলো, তখনও আমি দেখা করতে গিয়েছিলাম। আফসোস 3 দিনের ভিতরে চলে গেলেন। এই দেখুন। শ্রীবাস্তব তার কোটের পকেট থেকে একটা দেশলাইয়ের বাক্সের চেয়ে একটু বড় নীল রঙের ভেলভেটের ফুটো বার করে ঢাকনাটা খুলতেই তার ভেতরটায় রোদ পড়ে রামধনুর 7টা রঙের একটা চোখ ঝলসানো ঝিলিক খেলে গেল। তারপর শ্রীবাস্তব এদিক ওদিক দেখে সামনে চুপকে পড়ে খুব সাবধানে ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের আঙুল দিয়ে আলতো করে ধরে আংটিটা বার করলেন। দেখলাম আংটিটার উপর ঠিক মাঝখানে একটা প্রায় 4 আনি সাইজের ঝলমলে পাথর, নিশ্চয়ই হিরে। আর তাকে ঘিরে লাল, নীল, সবুজ সব আরো অনেকগুলো ছোট ছোট পাথর। এত অদ্ভুত সুন্দর আংটি আমি কোনোদিন দেখিনি। ফেলুদার দিকে আর চোখে চেয়ে দেখি, সে একটা শুকনো ইউক্যালিপটাসের পাতা নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে সেটাকে পাকাচ্ছে। যদিও তার চোখটা রয়েছে আংটির দিকে। বাবা বললেন, দেখে তো মনে হয় জিনিসটা পুরনো, এর কোনো ইতিহাস আছে নাকি? শ্রীবাস্তব একটু হেসে আংটিটা বাক্সে পুরে বাক্সটা পকেটে রেখে
চায়ের পেয়ালাটা আবার হাতে তুলে নিয়ে বললেন, তা একটু আছে। এর বয়স 300 বছরের বেশি। আরে আংটি ছিল আওরঙ্গজেবের। বাবা চোখ কপালে তুলে বললেন, বলেন কি, আমাদের অরঙ্গজেব বাদশাহ, শাহজাহানের ছেলে অরঙ্গজেব? হ্যাঁ, তবে অরঙ্গজেব তখনও বাদশাহ বনেনি। গদিতে তখন শাহজাহান সমরকন্দ দখল করবেন বলে ও ফৌজ পাঠাচ্ছেন বারবার, আর ও বারবার ডিফিট হচ্ছে। তো একবার অরঙ্গজেবের আন্ডারে ফৌজ গেল, অরঙ্গজেব মার খেলেন খুব, হয়তো মরেই যেতেন। এক সেনাপতি সেভ করলো। অরঙ্গজেব তখন নিজের হাত থেকে আংটি খুলে তাকে দিলেন। বাবা, এই যে একেবারে গল্পের মতো। আর পিয়ারি লাল ওই আংটি কিনলেন ওই সেনাপতির এক বংশধরের কাছ থেকে আগ্রাতে। দাম কত ছিল তা পিয়ারি লাল বলেননি, তবে that big stone is diamond। আমি যাচাই করিয়ে নিয়েছি, তো আপনারা বুঝতেই পারছেন কি কত দাম হবে। ধীরু কাকা বললেন, কমপক্ষে লাখ দুই তো হবে। আওরঙ্গজেব না হয় যদি জাহান্নাম খাও তো, তাহলেও লাখ দেড়েক হতো নিশ্চয়ই। তাই তো বলছি, কালকের ঘটনার পর খুব আপসেট হয়েছি। আমি একেলা মানুষ, রোগী দেখতে হামেশাই বাইরে যাচ্ছি। আজ যদি পুলিশকে বলি, কাল আমি বাইরে গেলে রাস্তায় কেউ যদি ইট পাটকেল ছুঁড়ে মারে, একবার ভেবেছিলাম কি কোনো ব্যাংকে রেখে দিই। তারপর ভাবলাম এত সুন্দর জিনিস বন্ধু বান্ধবকে দেখিয়েও আনন্দ, ওই জন্যই তো রেখে দিলাম নিজের কাছে। অনেকে দেখিয়েছেন ও আংটি। মাত্র 3 মাস হলো তো পেলাম। আর আমার বাড়িতে খুব বেশি কেউ আসে না। যারা এলেন বন্ধু লোক, ভদ্রলোক, তাদেরই দেখিয়েছি। সন্ধে হয়ে এসেছে। ইউক্যালিপটাসের মাথায় একটু রোদ লেগে আছে, তাও বেশিক্ষণ থাকবে না। শ্রীবাস্তবকে দেখছিলাম কিছুতেই স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না। ধীরু কাকা বললেন, চল ভেতরে গিয়ে বসে যাক, ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার। আমরা সবাই বাগান ছেড়ে গিয়ে বৈঠকখানায় বসলাম। ফেলুদাকে দেখে মনেই হচ্ছিল না যে ওর এই আংটির ব্যাপারটা একটুও ইন্টারেস্টিং লাগছে। ও সোফাতে বসেই পকেট থেকে তাসের প্যাকেট বার করে হাত সাফাই প্র্যাকটিস করতে লাগে। বাবা এমনিতে বেশি কথা বলেন না, কিন্তু যখন বলেন তখন বেশ ভেবে চিনতে ঠান্ডা মাথায় বলেন। বাবা বললেন, আচ্ছা, আপনি কেন ভাবছেন যে আপনার ওই আংটিটা নিতেই ওরা এসেছিল? আপনার অন্য কোনো জিনিস চুরি যায়নি? এমনও তো হতে পারে যে ওরা সাধারণ চোর, টাকা করে নিতেই এসেছিল। শ্রীবাস্তব বললেন, ব্যাপার কি বলি, বন বিহারী বাবু আছেন বলে এমনিতেই আমাদের পাড়ায় চোর টোর আসে না। আর আমার পাশের বাড়িতে থাকেন মিস্টার ঝুনঝুনওয়ালা, আর তার পাশের বাড়িতে থাকেন মিস্টার বিল্লি মোড়িয়া। বোথ ভেরি রিচ, আর সেটা তাদের বাড়ি দেখলেই বোঝা যায়। তো তাদের কাছে আমি কি বলেন? হ্যাঁ, তাদের বাড়ি ছেড়ে আমার বাড়ি আসবে কেন চোর? ধীরু কাকা বললেন, তারা যেমন ধনী তেমনি আবার তাদের পাহারার বন্দোবস্ত নিশ্চয়ই খুব জমকালো। সুতরাং চোর সে বাড়িতে যাবে কেন? তারা তো বিরাট ধন দৌলতের আশায় যাবে না। 100-5 টাকা মারতে পারলে তাদের 6 মাসের খোরাক হয়ে যায়। কাজে আমার আপনার বাড়িতে চোর আসার ব্যাপারে অবাক হবার কিচ্ছু নেই। শ্রীবাস্তব তবু যেন ভরসা পাচ্ছিলেন না। উনি বললেন, আমি জানি না মিস্টার সানিয়াল, আমার কেন জানি মনে হচ্ছে চোর ওই আংটি নিতে এসেছিল। আমার পাশের ঘরের একটা আলমারি খুলেছিল, দেরাজ খুলেছিল, তাতে অন্য জিনিস ছিল, নিতে পারতো, টাইম ছিল। আমার ঘুম ভাঙতে চোর পালিয়ে গেল একেবারে কচ্ছু না নিয়ে। আর কোথা কি জানেন? শ্রীবাস্তব হঠাৎ থামলেন, তারপর ভ্রুকুটি করে কিছুক্ষণ ভেবে বললেন, প্যারি লাল যখন আমাকে আংটি দিয়েছিলেন, তখন মনে হলো কি উনি আংটি নিজের বাড়িতে রাখতে চাইলেন না, তো সেই জন্য আমাকে দিয়ে দিলেন। আর শ্রীবাস্তব আবার থেমে ভ্রুকুটি করলেন। ধীরু কাকা বললেন, আউ কে ডক্টর জি? শ্রীবাস্তব এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন,
বাসন কোসন নিয়ে গেছি। তবে আপনার যদি সত্যি নার্ভাস লাগে তাহলে আপনি ওই আংটি স্বচ্ছন্দে আমার জিম্মায় নিয়ে যেতে পারেন। আমার গোদরেজের আলমারিতে থাকবে ওটা। আপনার ভয় কেটে গেলে তারপর ওটা আপনি ফেরত দিয়ে যাবেন। শ্রীবাস্তব হঠাৎ হাঁপ ছেড়ে এক গাল হেসে ফেললেন। আমি ওই প্রস্তাব করতেই এলাম, লেকিন নিজে থেকে বলতে পারছিলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সানিয়াল। আপনার কাছে আংটি থাকলে আমি নিশ্চিন্ত থাকবো। শ্রীবাস্তব তার পকেট থেকে আংটিটা বার করে ধীরু কাকাকে দিলেন, আর ধীরু কাকা সেটা নিয়ে শোবার ঘরে চলে গেলেন। এইবার ফেলুদা হঠাৎ একটা প্রশ্ন করে বসল। বনবিহারীবাবু কি? পার্ডন? শ্রীবাস্তব বোধ হয় একটু অন্যমনস্ক ছিলেন। ফেলুদা বলল, আপনি বললেন না যে বনবিহারীবাবু পাড়ায় আছেন বলে চোট্টর আসে না। এই বনবিহারীবাবুটি কি পুলিশ টুলিশ নাকি? শ্রীবাস্তব হেসে বললেন, ও নো 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 নো, পুলিশ না। তবে কি জানেন, পুলিশের থেকেও একটু বেশি ইন্টারেস্টিং লোক। আগে বাংলাদেশে জমিদারি ছিল, তারপর সেটা গেল আর উনি একটা ব্যবসা শুরু করলেন, বিদেশে জানোয়ার চালান দেওয়ার ব্যবসা। জানোয়ার? বাবা আর ফেলুদা একসঙ্গে প্রশ্ন করল। হ্যাঁ, টেলিভিশন, সার্কাস, চিড়িয়াখানা এসবের জন্য এই দেশ থেকে অনেক জানোয়ার চালান যায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গায়। অনেক ইন্ডিয়ান এই ব্যবসা করে বন বিহারী বাবু ওতে অনেক টাকা করেছিলেন। তারপর রিটায়ার করে এখানে চলে এলেন আজ 2-3 বছর। আর আসার সময় সঙ্গে সঙ্গে কিছু জানোয়ার ভি নিয়ে এসে একটা বাড়ি কিনে সেখানে একটা ছোটখাটো চিড়িয়াখানা বানিয়ে নিলেন। বাবা বললেন, বলেন কি? ভারী অদ্ভুত তো। हाँ, और वही चिड़ियाखानार स्पेशलिटी হলো কি, ওর প্রত্যেক জানোয়ার হলো ভারী
সিগারেটটা ফেরত দিয়ে দিল। কি দেখলি? চারবে না। আর যে লোকটা খাচ্ছিল তার মুখে পান ছিল, তাই পানের দাগ লেগে আছে। ভেরি গুড, চল ভেতরে চল। রাত্রি শোবার আগে ফেলুদা ধীরু কাকার কাছ থেকে আংটিটা চেয়ে নিয়ে সেটা আরেকবার ভালো করে দেখে নিল। ওর যে পাথর সম্বন্ধে এত জ্ঞান ছিল সেটা আমি জানতাম না। ল্যাম্পের আলোতে আংটিটা ধরে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলো, এই যে নীল পাথরগুলো দেখছিস, এগুলোকে বলে সাফায়ার, যার বাংলা নাম নীলকান্তমণি। লালগুলো হচ্ছে চুনি অর্থাৎ রুবি, আর সবুজগুলো
কাছ থেকে। এ জিনিস আলিপুরের চিড়িয়াখানাতেও নেই। বেড়ালের পর হায়না, হায়নার পর নেকড়ে, নেকড়ের পর আমেরিকান র্যাটল স্নেক। দারুণ বিষাক্ত সাপ। একরকম সরু ছুচলো শামুক পুরী থেকে আমরা অনেকবার এনেছি। এই সাপের ল্যাজের ডগায় সেই রকম একটা শামুকের মতো জিনিস আছে। সাপটা এদিক ওদিক চলার সময় ল্যাজটাকে কাঁপায়, আর তাতেই ওই জিনিসটা মাটিতে লেগে একটা ঝুমঝুমির মতো খর খর শব্দ করে। আমেরিকার জঙ্গলে অনেক দূর থেকে এইরকম শব্দ শুনতে পেয়ে নাকি লোকে বুঝতে পারে যে র্যাটল স্নেক ঘোরাফেরা করছে। আরো দুটো জিনিস দেখে ভয়ে গা শিউরে উঠল। একটা কাঁচের বাক্সের মধ্যে দেখলাম নীল রঙের বিশ্রী বিরাট একটা কাঁকড়া বিছে। এটাও আমেরিকার বাসিন্দা। এর নাম ব্লু স্করপিয়ন। আর একটা কাঁচের বাক্সয় দেখলাম একটা মানুষের আঙুল ভাগ করা হাতের মতো বড় কালো নোয়াওয়ালা মাকড়সা। আফ্রিকার বিষাক্ত ব্ল্যাক উইডো মাকড়সা। মুরবিহারীবাবু বললেন, ওই বিছে আর ওই মাকড়সা, ওই দুটোরই বিষ হলো যাকে বলে নিউরোটক্সিক। অর্থাৎ এক কামড়ে একটা আস্ত মানুষ মেরে ফেলার শক্তি রাখে ওই দুটোই। চিড়িয়াখানা দেখে আমরা বৈঠকখানে এলাম। আমরা সোফায় বসার পর নিচে একটা চেয়ারে বসে মুরবিহারীবাবু বললেন, রাত্রিরে চারিদিক নিস্তব্ধ হলে মাঝে মাঝে আমার বাগান থেকে বন বিড়ালের ভ্যাসভ্যাসানি, হায়নার হাসি, নেকড়ের খেকড়ানি আর র্যাটল স্নেকের গড়গড়ানি মিলে এক অদ্ভুত কোরাস শুনতে পাই। তাতে ঘুমটা হয় বড় আরামের। এরকম বডিগার্ডের সম্ভার আর কজনের আছে বলুন? অবশ্যই চোর এলে এরা খুব হেল্প করতে পারে না বটে, কারণ এরা খাঁচায় বন্দি। তার জন্যে আমার আলাদা ব্যবস্থা আছে। বাদশাহ, হাত দিতেই পাশের ঘর থেকে বেরিয়ে এলো এক বিরাট কালো হাঁক। এটাকেই নাকি মুরবিহারীবাবু পাহারার জন্য রেখেছেন। শুধু যে বাড়ি পাহারা তা নয়, চিড়িয়াখানারও কোনো অনিষ্ট নাকি এই বাদশা করতে দেবে না। ফেলুদা আমার পাশেই বসেছে। কুকুরটা দেখে আমার কানে কানে ফিস করে বলল, ল্যাব্রাডর হাউন্ড, বাস্কেভিলের কুকুরের জাত। বাবা এতক্ষণ একটাও কথা বলেন না। এবার বললেন, আচ্ছা, সত্যি আপনার এইসব হিংস্র জানোয়ারের মধ্যে বাস করতে ভালো লাগে? বনবিহারীবাবু তার পাইপে তামাক ভরতে ভরতে বললেন, কেন লাগবে না বলুন? ভয়টা কিসের? এককালে কত বাঘ ভাল্লুক মেরেছি জানেন? ওয়াইল্ড অ্যানিমেল ছাড়া মারতুম না। অব্যর্থ টিপ ছিল। একবার কি যে ভীমরতি ধরলো, চাঁদার জঙ্গলে এক মার্কিনী সাহেবকে বড়াই করে টিপ দেখাতে গিয়ে 150 গজ দূর থেকে এক হরিণ মেরে ফেলল। আর তারপর সে কি অনুতাপ! সেই থেকে শিকার ছেড়ে দিয়েছি। তবে জানোয়ার ছাড়াও থাকতে পারবো না, তাই চালান দেওয়ার ব্যবসা ধরলো। ব্যবসা যখন ছাড়লুম, তখন বাধ্য হয়েই বাড়িতে চিড়িয়াখানা করলুম। এদের নিয়ে বাস করা কি আনন্দ জানেন? এরা যে হিংস্র, বিষাক্ত, সেটা সকলেরই জানা। এরা তো নিরীহ ভালো মানুষ বলে চালাতে চাইছে না নিজেদের। অথচ মানুষের মধ্যে দেখুন, একজনকে আপনি ভাবছেন সৎ লোক, শেষে হঠাৎ বেরিয়ে গেল সে আসলে একটা ক্রিমিনাল। অন্তরঙ্গ বন্ধুকে কি আর আজকের দিনে বিশ্বাস করার জো আছে? তাই স্থির করেছি জানোয়ার পরিবেষ্টিত হই বাকি জীবনটা কাটাবো। কাজে শান্তি অনেক বেশি। আমি মশাই সাথেও নেই, পাঁচেও নেই। নিজের সম্পত্তি একা নিজে ভোগ করছি। তার
দিচ্ছে। কিরকম? কাল আমার বাড়িতে চোর এলো আর আপনার এক भी जानवर कछु आवाज करलो না। হ্যাঁ? সে কি? চোর আপনার বাড়িতে? কখন? ধরিয়েন কি রাত 3টের কাছাকাছি। ও নেয়নি কিছুই, ঘুমটা ভেঙে গেল আমার, তাই ও ভাগ গিয়া। না নিলেও খুব এক্সপার্ট বলতে হবে। আমার বাদশা অন্তত খুবই সজাগ। আরে 200 গজের মধ্যে আপনার বাড়ি, আর চোর এলেও আমার কম্পাউন্ডের পেছন দিয়েই তো তাকে যেতে হবে। যাকে আপনাকে ঘটনাটা একটু জানিয়ে রাখলাম। হ্যাঁ, কফির সঙ্গে একরকম মিষ্টি দিয়ে গেছিল প্লেটে। শ্রীবাস্তব বললেন সেটার নাম শান্ডিলা লাড্ডু। शांडिला लड्डू, गुलाबी रेवड़ी और भुना पेड़ा, এই 3 মিষ্টি হলো লখনৌয়ের স্পেশালিটি। আমার নিজের মিষ্টি জিনিসটা খুব ভালো লাগে না, তাই আমি ওসব কথায় বিশেষ কান না দিয়ে বন্ডিহারি বাবুকে লক্ষ্য করছিলাম। ওকে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছিল। ফেলুদা কিন্তু দেখি এর মধ্যেই দুটো লাড্ডু শেষ করে নিয়ে আমার কফির পেয়ালার উপর মাছি তাড়াবার মতো করে হাত নাড়িয়ে দারুণ কায়দায় আমার প্লেট থেকে আরেকটা লাড্ডু তুলে নিল। বন্ডিহারি বাবু হঠাৎ শ্রীবাস্তবের দিকে ফিরে বললেন, আচ্ছা, আপনার সেই বাদশাহী আংটি ঠিক আছে তো? শ্রীবাস্তবের হঠাৎ বিষম লেগে গেল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কাশিটাকে হাসিতে চেঞ্জ করে বললেন, ও বাবা, আপনার দেখি মনে আছে। হ্যাঁ, বন্ডিহারি বাবু পাইপে ধোঁয়া ছেড়ে বললেন, মনে থাকবে না? আমার যদিও ওসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, তবু ওরকম আংটি তো সচরাচর দেখা যায় না। আংটি ঠিকই আছে, ওর ভ্যালু আমার জানা আছে। বন্ডিহারি বাবু এবার হঠাৎ উঠে পড়ে বললেন, এক্সকিউজ মি, আমার বিড়ালের খাবার সময় হয়ে গেছে। এই কথার পর আর থাকা যায় না, তাই আমরা উঠে পড়লাম। বাইরে
স্টেশনে আর বেশিক্ষণ থেকে এ রহস্যের উত্তর পাওয়া যাবে না, তাই আমরা বাইরে বেরিয়ে এলাম। এখানেও বাইরে টাঙ্গাল লাইট, আর তারই একটাতে আমরা উঠে পড়লাম। টাঙ্গা জিনিসটাকে আর অবজ্ঞা করতে পারছিলাম না, কারণ 57 নম্বরের গাড়োয়ান আমাদের ঠিক 7 মিনিট 57 সেকেন্ডে স্টেশন পৌঁছে দিয়েছিল। এবারেও কিন্তু গাড়ি ছাড়বার পর আমার মুখ থেকে একটা প্রশ্ন বেরিয়ে পড়ল, সাধু বাবা বাথরুমে গিয়ে ভ্যানিশ করে গেল? ফেলুদা দাঁতের ফাঁক দিয়ে ঠিক করে খানিকটা পানের দিক রাস্তায় ফেলে দিয়ে বলল, তা হতে পারে। আগেকার দিনে তো সাধু সন্ন্যাসীদের ভ্যানিশ ট্যানিশ করার ক্ষমতা ছিল বলে শুনেছি। বুঝলাম ফেলুদা কথাটা সিরিয়াসলি বলছে না, যদিও মুখ দেখে সেটা বোঝার উপায় নেই। স্টেশনের গেট ছাড়িয়ে বড় রাস্তায় পড়তেই একটা ব্যান্ডের আওয়াজ পেলাম। ভোর 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 আওয়াজটা এগিয়ে আসছে। তারপর দেখলাম আমাদেরই মতো একটা টাঙ্গা, কিন্তু সেটার গায়ে কাগজের ফুল, বেলুন, ফ্ল্যাগ এইসব দিয়ে খুব সাজানো হচ্ছে। বাজনাটা বাজছে একটা লাউড স্পিকার। একটা রঙিন কাগজের কাঁথার টুপি পরা লোক গাড়ির ভিতর থেকে গোছা গোছা করে কি একটা ছাপানো কাগজ রাস্তায় লোকেদের দিকে ছুঁড়ে দিচ্ছে। ফেলুদা বলল, ইন্ডিপেন্ডেন্ট বিজ্ঞাপন। সত্যিই তাই। গাড়িটা আরেকটু কাছে আসতেই রংচঙে ছবি আঁকা বিজ্ঞাপনের বোর্ডটা দেখলাম। ছবির নাম দামন বচ্চু। হ্যান্ডবিলের দু একটা আমাদের গাড়ির ভিতরে এসে পড়ল। আর ঠিক সেই সময় একটা গলা পাকানো সাদা কাগজ বেশ জোরে গাড়ির মধ্যে এসে ফেলুদার বুক পকেটে লেগে গাড়ির মেঝে থেকে আমি চেঁচিয়ে উঠে বললাম, লোকটাকে দেখেছি ফেলুদা, কাবুলিওয়ালার পোশাক। কিন্তু আমার কথা শেষ হলো না। ফেলুদা চট করে কাগজটা তুলে নিয়ে এক লাফে চলন্ত টাঙ্গা থেকে রাস্তায় নেমে পাই পাই করে যেদিকে লোকটা দেখা দিয়েছিল সেই দিকে ছুটে গেল। ভিড়ের মধ্যে কলেকশন পাচ্ছি একটা মানুষ কত স্পিডে ছুটতে পারে সেটা এই প্রথম দেখে। সেবন্ধু সে টাঙ্গাওয়ালা গাড়ি থামিয়েছে, আমি আর টিপু অপেক্ষা করে রয়েছি। ব্যান্ডের আওয়াজ ক্রমশ মিলিয়ে আসছে, তবে রাস্তায় কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে এখনো হ্যান্ডবিল করছে। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফিরে এসে গাড়োয়ানকে ইশারা করে চালানোর হুকুম দিয়ে এক লাফে গাড়িতে উঠে ধপ করে সিটে বসে পড়ে ফেলুদা বলল, নতুন জায়গাতে অলিগলিগুলো জানা নেই, তাই বাবাজি রক্ষা পেয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি লোকটাকে দেখেছিলে? তুই দেখলি আর আমি দেখবো না? আমি আর কিছু বললাম না। ফেলুদা লোকটাকে না দেখে থাকলে আমি ওকে বলতাম যে যদিও লোকটার গায়ে কাবলিওয়ালার পোশাক ছিল, কিন্তু কত কম লম্বা কাবলিওয়ালা আমি কখনো দেখিনি। ফেলুদা এবার পকেট থেকে দলা পাকানো কাগজটা খুলে হাত দিয়ে বসে সমান করে চোখের খুব কাছে নিয়ে তার মধ্যে যে লেখাটা ছিল সেটা পড়ে ফেলল। তারপর সেটাকে 3 ভাঁজ করে ওর মানি ব্যাগের ভেতর নিয়ে নিল। লেখাটা যে কি ছিল সেটা আর আমার জিজ্ঞেস করার সাহস হলো না। বাড়ি ফিরে দেখি ধীরু কাকার সঙ্গে শ্রীবাস্তব এসেছে। শ্রীবাস্তবকে দেখে মনে হলো না যে আংটিটা যাওয়াতে তার খুব একটা দুঃখ হয়েছে। তিনি বললেন, वो आंटी क्या बोलते हैं अपया ছিল ও যার কাছে যাবে তারই দুশ্চিন্তা হবে, বিপদ হবে, বাড়িতে ডাকু আসবে। আপনি তো লাকি ধীরু বাবু। আরে ধরেন কি যদি ডাকু এসে ঝামেলা করতো আর গোলা গলি চালাতো। ধীরু কাকা একটু হেসে বললেন, তাহলে তবু তো একটা মানে হতো। আরে এই যে একেবারে ফাওতা দিয়ে বুদ্ধু বানিয়ে জিনিসটা নিয়ে চলে গেল, এটা আমি কিছুতেই হজম করতে পারছি না। আরে আপনি কেন ভাবছেন ধীরু বাবু? আরে আংটি আমার কাছে থাকলেও যেত, আপনার কাছে থাকলেও যেত। আর আপনি যে বলিয়েছিলেন পুলিশে খবর দেবেন, ও তাও করবেন না। ওতে আপনার বিপদ আরো বেড়ে যাবে। যারা চুরি করলো ও তারা খেপে গিয়ে ফির আপনাদের উপর হামলা করবে। ফেলুদা এতক্ষণ একটা সোফায় বসে একটা লাইফ ম্যাগাজিন দেখছিল। এবার সেটাকে বন্ধ করে টেবিলে রেখে দিয়ে হাত দুটোকে সোফার মাথার পেছনে এলিয়ে দিয়ে বলল, মহাবীর বাবু জানেন এই আংটির কথা? প্যারিলালের ছেলে হ্যাঁ। সে তো আমি জানি না ঠিক। ও মহাবীর ডুন স্কুলে পড়তো, ওখানেই থাকতো। তারপর মিলিটারি একাডেমিতে জয়েন করেছিল, তারপর সেটা ছাড়িয়ে দিল। ও বোম্বে গিয়ে ফিল্মে অ্যাক্টিং শুরু করলো। উনি ফিল্মে নামার ব্যাপারে প্যারিলালের মত ছিল। সে বিষয়ে আমায় কিছু বলেননি প্যারিলাল, তবে
জানি উনি ছেলেকে খুব ভালোবাসতেন। বিহারীলাল মারা যাওয়ার সময় মহাবীর কাছে ছিলেন? না, বম্বে ছিল। খবর পেয়ে এসে গেল। ধীরু কাকা বললেন। ফেলু একেবারে পুলিশের মতো জেরা করছো যে। বাবা বললেন। ও যে শখের ডিটেকটিভ, ওর ওদিকে বেশ ইয়ে আছে। শুনে শ্রীবাস্তব খুব অবাক হয়ে ফেলুদার দিকে তাকিয়ে বললেন, বাহ, ভেরি গুড, ভেরি গুড। কেবল ধীরু কাকাই যেন একটু ঠাট্টার সুরে বললেন, খোদ ডিটেকটিভের বাড়ি থেকে মালটা চুরি হলো, এইটাই যে আফসোস। ফেলুদা এসব কথাবার্তায় কোনো মন্তব্য না করে শ্রীবাস্তবকে আরেকটা প্রশ্ন করল। মহাবীর বাবুর ফিল্মে অ্যাক্টিং করে ভালো রোজগার হচ্ছে কি? সেটা তো ঠিক জানি না। ইয়ে সির্ফ 2 বছর তো হলো। ওর এমনিতে টাকার কোনো অভাব আছে? না না, কারণ প্যারিলাল ওকে সম্পত্তি দিয়ে গেছেন, আর সিনেমাটা তো ওর শখের ব্যাপার। বলে ফেলুদা আবার লাইফটা তুলে দিল। শ্রীবাস্তব হঠাৎ তার রিস্টওয়াচের দিকে তাকিয়ে বললেন, এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেশেন্টের কথাই ভুলে গেছি। আচ্ছা আমি চলি, হ্যাঁ? শ্রীবাস্তবকে তার গাড়িতে পৌঁছে দিতে বাবা আর ধীরু কাকা বাইরে গেলে পর ফেলুদা ম্যাগাজিনটা বন্ধ করে একটা বিরাট হাই তুলে বলল, তোর চাঁদে যেতে ইচ্ছে করে না মঙ্গল গ্রহে? আমি বললাম, আমার এখন শুধু একটা জিনিসই ইচ্ছে করছে। ফেলুদা আমার কথায় কান্না দিয়ে বলল, লাইফে চাঁদের সারফেসের ছবি দিয়েছে, দেখি এই জায়গাটাকে খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে না। মঙ্গল সম্বন্ধে তবু একটা কৌতূহল হয়। আমি এবার একেবারে চেয়ার ছেড়ে উঠে বললাম, ফেলুদা, আমার কৌতূহল হচ্ছে তোমার মানি ব্যাগে যে কাগজটা আছে সেই কাগজটা দেখার জন্য। ও, ওইটাই? ওটা দেখাবে না বুঝি? ওটা উর্দুতে লেখা। তবু দেখি না। এই দেখ। ফেলুদা ভাঁজ করা কাগজটা বার করে সেটা ফুলের ফাঁকে ধরে ক্যারামেল পুডির মতো আমার দিকে ছুঁড়ে দিল। খুলে দেখি সেটা লেখা আছে খুব হুঁশিয়ার। আমি বললাম, তবে যে বললে উর্দু? মুখচন্দন, খুব আর হুঁশিয়ার, এই দুটো কথাই যে উর্দু সেটাও বুঝি তো জানা নেই। সত্যি তো, মনে পড়লো একবার বাবা বলেছিলেন, যে কোনো বাংলা উপন্যাস নিয়ে তার যে কোনো একটা পাতা খুলে পড়ে দেখো, দেখবে প্রায় অর্ধেক কথা হয় উর্দু, নয় ফার্সি, না হয় ইংরেজি, না হয় পর্তুগিজ, না হয় অন্য কিছু। এসব কথা বাংলায় এমন চলে গেছে যে আমরা ভুলে গেছি এগুলো আসলে বাংলা নয়। আমি লাল অক্ষরে লেখা কথা দুটোর দিকে চেয়ে আছি দেখে প্রায় যেন আমার মনের প্রশ্নটা আন্দাজ করেই ফেলুদা বলল, একটা সাজা পানের ডগা দিয়ে অনেক সময় চুপ খয়ের মেশানো লাল রস চুইয়ে পড়ে দেখেছিস? এটা সেই পানের ডগা দিয়ে লাল রস দিয়ে লেখা। আমি লেখাটা নাকের কাছে আনতেই পানের গন্ধ পেলাম। কিন্তু কে লিখেছে বলো তো? জানি না। লোকটা বাঙালি তো বটেই, জানি না। কিন্তু তোমাকে কেন লিখতে যাবে? তুমি তো আর আংটি চুরি করোনি। ফেলুদা হো হো করে হেসে বলল, হুমকি জিনিসটা কি আর চোরকে দেয় রে বোকা? ওটা দেয় চোরের যে শত্রু তাকে, অর্থাৎ ডিটেকটিভকে। তাই এইসব কাজে নামতে হলে ডিটেকটিভের একেবারে প্রাণটি হাতে নিয়ে নামতে হয়। আমার আর বুঝতে পারলাম যে গলাটা কেমন জানি শুকিয়ে আসছে। কোনো রকমে ঢুকিলে বললাম, তাহলে এবার থেকে সত্যি হুঁশিয়ার হওয়া উচিত। হুঁশিয়ার হইনি সে কথা থেকে কে বললে? এই বলে ফেলুদা পকেট থেকে একটা গোল কৌটো বার করে আমার নাকের সামনে ধরল। দেখলাম বাক্সটা ঢাকনায় লেখা আছে দশম সংস্কার চূর্ণ। ওটা যে একটা দাঁতের মাজনের নাম সেটা আমি ছেলেবেলা থেকে জানি, কারণ দাদু ওটা ব্যবহার করতেন। তাই আমি একটু অবাক হয়েই বললাম, দাঁতের মাজন দিয়ে কি করে হুঁশিয়ার হবে ফেলুদা? তোর যেমন বুদ্ধি, দাঁতের মাঝে হতে যাবে কেন? তবে ওটাই কি আছে? চোখ দুটো গোল করে গলাটা বাড়িয়ে আর নামিয়ে নিয়ে ফেলুদা বলল, চূর্ণীকৃত ব্রহ্মাস্ত্র। রাত্রে খাওয়া দাওয়ার পর ফেলুদা হঠাৎ বলল, তোমসেন, কি মনে হচ্ছে বলতো? আমি বললাম, কিসের কি মনে হচ্ছে? এই যেসব ঘটনা ঘটছে চটছে। বারে বা, সে তো তুমি বলবে, আমি আবার কি করে বলবো? আমি কি ডিটেকটিভ নাকি? আর সন্ন্যাসীটা কে সেটা না জানা অবধি তো কিছুই বোঝা যাবে না। কিন্তু কিছু কিছু জিনিস তো বোঝা যাচ্ছে। যেমন সন্ন্যাসীটা বাথরুমে ঢুকে আর বেরোলো না, এটা তো খুব রিভিলিং। রিভিলিং মানে? রিভিলিং মানে যার থেকে অনেক কিছু বোঝা যায়। এখানে কি বোঝা যাচ্ছে? তুই নিজে বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি যে ওয়েটিং রুমে দারোয়ানটা অন্যমনস্ক ছিল। তোর মুন্ডু। তবে সন্ন্যাসী বেরোলে নিশ্চয়ই দারোয়ানের চোখে পড়তো।
তাহলে সন্ন্যাসী বেরোয়নি? সন্ন্যাসীর হাতে কি ছিল মনে আছে? আমি তো আর ও হ্যাঁ হ্যাঁ অ্যাটাচি কেস। সন্ন্যাসীর হাতে অ্যাটাচি কেস দেখেছিস কখনো? তা দেখিনি। সেই তো বলছি, ওটা থেকেই সন্দেহ হয় কি সন্দেহ হয়? যে সন্ন্যাসী আসলে সন্ন্যাসী নন। উনি প্যান্ট শার্ট কি ধুতি পাঞ্জাবি পরা আমাদের মতো অসন্ন্যাসী। আর সেই পোশাক ছিল ওই অ্যাটাচি কেসে। গেরুয়াটা ছিল ছদ্মবেশ, খুব সম্ভবত দাড়ি গোপটাও। বুঝেছি, সেগুলো বাক্সে পুরে নিয়ে নিয়েছে আর অন্য পোশাক পরে বেরিয়ে এসেছে, তাই দারোয়ান ওকে চিনতে পারেনি। গুড, এইবার মাথা খুলেছে। কিন্তু আজ সকালে তাহলে কে তোমার গায়ে কাগজ ছুঁড়ে মারল? হয় ও নিজেই, না হয় ওর কোনো লোক স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করছিল। আমি যে একে তাকে সন্ন্যাসীর কথা জিজ্ঞেস করছি সেটা ও শুনেছিল, আর তাই হুমকি দিয়ে গেল। বুঝেছি, কিন্তু এছাড়া আর কোনো রহস্য আছে কি? বাবা, বলিস কি? রহস্যের কোনো শেষ আছে নাকি? শ্রীবাস্তবকে স্ট্যান্ডার্ড গাড়িতে কে ফলো করলো? সেও কি ওই সন্ন্যাসী, না অন্য কেউ? গেটের বাইরে দাঁড়িয়ে চারমিনার আর পান খেতে খেতে কে ওয়াচ করছিল? বিহারীলাল কোন স্পাইয়ের কথা বলতে চেয়েছিলেন? বনবিহারী বাবু হিংস্র জানোয়ার বসেন কেন? বিহারীলালের ছেলে বনবিহারী বাবুকে আগে কোথায় দেখেছে? সে আংটির ব্যাপার কতখানি জানে? রাত্রে বিছানায় শুয়ে এই সব রহস্যের কথাই ভাবছিলাম। ফেলুদা একটা নীল খাতায় কি যেন সব লিখল। তারপর 10:30টায় শুয়ে পড়ল। আর শোবার কিছুক্ষণ পরে